আসসালামু আলাইকুম। আমি আলফাজ হোসেন, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ। বড় ৫টা পরিবর্তন মেডিকেল ভর্তি পরীক্ষার যে নতুন সার্কুলার এসেছে ২৪-২৫ শিক্ষাবর্ষে, সেখানে ৫টা পরিবর্তন। কি কি? ১. ইমপ্রুভমেন্ট দেওয়া যাবে। ২. ইন্টারন্যাশনাল জিকে অর্থাৎ আন্তর্জাতিক পোর্শন জিকেতে থাকবে এবং ৩. মেডিকেল ভর্তি পরীক্ষা ৩০০ মার্কের পরিবর্তে ২০০ মার্কে করা হয়েছে। ৪. বিডিএস এবং এমবিবিএস ভর্তিরত অবস্থায় স্টুডেন্টদেরকে আগে পুনরায় ভর্তি পরীক্ষা দিলে তাদের ১০-এর বদলে এখন ৬ কাটবে। ৫. সেকেন্ড টাইমারদের আগে যেখানে ৫ মার্ক কর্তন করা হয়তো সেখানে ৩ মার্ক করা হয়েছে। তাহলে এই বড় ৫টা পরিবর্তন সহ যাবতীয় গাইডলাইন এই ভিডিওতে পাবা। আশা করি শেষ পর্যন্ত দেখবা। দেখো, প্রথম হচ্ছে এই ৫টা পরিবর্তনের ব্যাখ্যা দেওয়ার আগে আমাদের কিছু ইম্পর্ট্যান্ট ডেড লাইন দেখতে হবে যে কী কী তারিখ আমাদের জানা আবশ্যক। নিউ সার্কুলার ২০২৪-২৫ মেডিকেল শিক্ষাবর্ষে ৮ তারিখে সার্কুলার দেয়, যেটা আমরা গতকালই পেয়েছি, এবং ১০ তারিখ থেকে আবেদন শুরু। ভালো করে মনে রাখো, ১০ তারিখ ডিসেম্বর মাসে। এবং আমাদের ফর্ম তুলতে হবে কয় তারিখে তাহলে ভাইয়া? ফর্ম তুলতে হবে হচ্ছে ৫ থেকে ৬ জানুয়ারি, এবং ১৭ জানুয়ারি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা অনুষ্ঠিত হবে শুক্রবার। এই দিন আমরা সবাই সুন্দর করে মিষ্টি জাতীয় কিছু খেয়ে পরীক্ষার হলে যাব। এখন আমাদের কিছু গুরুত্বপূর্ণ ডেডলাইন তারিখ মনে রাখলাম যে ৮, ১০, ৫-৬ জানুয়ারি এবং ১৭ জানুয়ারি এবং ২০ জানুয়ারি আমাদের রেজাল্ট দেবে। অর্থাৎ ১৭ তারিখ পরীক্ষা দেওয়ার পরেই ৩ দিন পরে আমাদের রেজাল্টটা দিয়ে দেবে ২০ তারিখ বিকালবেলা। এখন ভাই ৫টা যে পরিবর্তন, সেই পরিবর্তন সম্পর্কে একটু বিস্তারিত বলি, শুনো। ১ নম্বর হচ্ছে ইমপ্রুভমেন্ট দেওয়া যাবে। আগে যেখানে ২ বছরই গ্যাপ থাকতো, একটা গ্যাপ রেখে এটা পরীক্ষা দেওয়া যাবে, এখন ৩ বছরে উন্নীত করা হয়েছে। এটা খুবই খুবই ভালো। ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যারা এসএসসি ২১ সাল এবং ২২ সালে দিয়েছে, আর এইচএসসি যারা ২৩ এবং ২৪ সালে দিয়েছে, তারাই কেবল ভর্তি পরীক্ষাটা দিতে পারবে। অর্থাৎ এখানে ইমপ্রুভমেন্ট কীভাবে প্রযোজ্য দেখো, তুমি যদি এসএসসি ২১ সালে দাও এবং এইচএসসি ২৪ সালে দাও, তাহলে দেখো এর ভিতরে মানে গ্যাপ আছে হচ্ছে ৩ বছর। তাহলে সেই ক্ষেত্রে কেবলমাত্র যারা ইমপ্রুভমেন্ট দিবে তাদের ক্ষেত্রে ৩ বছর প্রযোজ্য। বাট যারা ইয়ার গ্যাপ দিবে, অর্থাৎ এসএসসি পরীক্ষা দিল বাট পরের বছর ২ বছর পরে হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষা দেয়নি, মানে তারা কোনো ইমপ্রুভমেন্টের কিন্তু তারা অংশীদার না, সেই ক্ষেত্রে ইয়ার গ্যাপের ক্ষেত্রে ৩ বছর শব্দটি প্রযোজ্য না তাদের ক্ষেত্রে। অর্থাৎ পরীক্ষা দিয়ে ফেল করতে হবে অথবা কোনো বিষয়ে মানে ফেল করতে হবে, করলে তারপরে ইমপ্রুভমেন্ট দিলে তখনই কেবল সেই রেজাল্টটা ৩ বছরের গ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য। বাট কেউ যদি একেবারে এইচএসসি পরীক্ষা অ্যাটেন্ড না করে, সেই ক্ষেত্রে তাদের ইয়ার গ্যাপের ক্ষেত্রে ৩ বছর প্রযোজ্য না, তাদের ২ বছরই দেখতে হবে। অর্থাৎ এখানে ইমপ্রুভমেন্টের তখনই প্রযোজ্য যখন তারা কোনো বিষয়ে ফেল করবে পরীক্ষা দেওয়ার পরে, তাহলে ৩ বছর গ্যাপ থাকছে, যেটা আগে ২ বছর ইয়ার গ্যাপ মানে কাজে লাগতো। তাহলে এটা খুবই খুবই মানে যারা হচ্ছে ইমপ্রুভমেন্ট দেবে তাদের ইমপ্রুভমেন্ট যে একদম ফেল করলে আমার ইমপ্রুভমেন্ট কাজে লাগবে এমনটা না। ধরো তুমি পরীক্ষা দিয়েছো বাট একটা সাবজেক্টে এ মাইনাস বা বি গ্রেড আসছে, যেটা তোমার রিকোয়ারমেন্ট ফুলফিল করছে না জিপিএর ক্ষেত্রে। যেমন তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাও তাহলে তোমার টোটাল ৯ পয়েন্ট থাকা লাগবে। অর্থাৎ তুমি এসএসসিতে যদি 4 পয়েন্ট পাও, এইচএসসি যদি 5 পাও, তাহলে ৪ আর ৫ ৯। সেই ক্ষেত্রে তোমার জিপিএ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে গেলে তুমি ইমপ্রুভমেন্ট দিতে পারবা। সেই ক্ষেত্রে কিন্তু তোমার এটা প্রযোজ্য যে ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে ৩ বছর ইয়ার গ্যাপ থাকবে। হ্যাঁ, ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং এই ক্ষেত্রে কোনো মার্ক কাটবে না সেকেন্ড টাইম যদি দেয় তারা। জিকে ইন্টারন্যাশনাল যুক্ত থাকবে, তাহলে ভাই ইন্টারন্যাশনাল তো আগে থাকতো না। ১৮ সালের আগে সম্ভবত হচ্ছে মানে তোমার বিসিএস কোশ্চেন এর মতো মেডিকেল ভর্তি পরীক্ষা সেম জিকে পোর্শনে আন্তর্জাতিক পোর্শন যুক্ত ছিল। শুধুমাত্র ১৮ সালের পর থেকে মানে আমরাও আন্তর্জাতিক পাই নাই, কিন্তু জানি যে আন্তর্জাতিক কী কী পোর্শন পড়া লাগবে। সেই ক্ষেত্রে তুমি বিভিন্ন ধরনের বিদেশির যে সর্ববৃহৎ জিনিসপত্রগুলা, মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই শব্দগুলো পড়বা। সর্বোচ্চ উৎপাদন কোথায় হয়, কোন দেশে হয়, মানে বৃহত্তম নদ নদী, ক্ষুদ্রতম নদ নদী, এইগুলো মনে রাখতে হবে। বিভিন্ন সংগঠন এবং জোট কী কী আছে দেখো, কমনওয়েলথ, সার্ক, ইউএনডিপি, ইউনিসেফ, আইএমএফ, ওআইসি, ন্যাটো। এই ন্যাটোতে কিন্তু যোগদানের জন্য ইউক্রেন খুবই মরিয়া হয়ে উঠছে। আর ইউক্রেন যাতে ন্যাটোতে না যুক্ত হতে পারে, সেক্ষেত্রে কিন্তু রাশিয়া তার চাপ প্রয়োগ করতেছে। তো এই যে আন্তর্জাতিক বিষয়াবলী, রিসেন্ট ঘটনাবলী, ইউক্রেন নিয়ে, রাশিয়া নিয়ে, গাজা নিয়ে, হ্যাঁ, এইগুলো নিয়ে তোমার ভীষণ স্টাডি থাকা লাগবে। যে প্রতিনিয়ত কী কী ঘটছে, কত হাজার মানুষ মারা যাচ্ছে, দেশের রাজধানী, কোন দেশের কী রাজধানী, কয়টা এশিয়া মহাদেশে কী কী বৃহত্তম, কী কী ক্ষুদ্রতম, কী কী সর্বোচ্চ উৎপাদন হয়, জিআই পণ্যগুলো কোন দেশের কেমন, কোন দেশের রাজধানী কেমন, বিশ্বের নদ নদী সমুদ্র, খেলাধুলা বিশ্বের, এইগুলো নিয়ে তোমার পড়াশোনা করতে হবে একটু। যদিও আগে ১০ মার্কের পরীক্ষা হয়তো জিকের জন্য, এখনও কিন্তু হবে। সেই ক্ষেত্রে ৫ মার্ক বাংলাদেশ বিষয়াবলী থেকে থাকবেই, আর ২ থেকে ৩ মার্ক থাকবে হচ্ছে আন্তর্জাতিক জিকে নিয়ে, আর ২ থেকে ৩ মার্ক থাকবে হচ্ছে তোমার সাম্প্রতিক নিয়ে। এই স্ট্যাটিক্সটা আমার হচ্ছে এক্সপিরিয়েন্সে বলে। ৩ নম্বর হচ্ছে মেডিকেলে ৩০০ মার্কের ভিতরে ২০০ মার্ক। আগে ৩০০ মার্কের পরীক্ষা হতো, সেক্ষেত্রে এসএসসি জিপিএকে ১৫ দিয়ে গুণ করা হতো এবং এসএসসিকে ২৫ দিয়ে। সেক্ষেত্রে ২০০ মার্ক আসতো হচ্ছে তোমার জিপিএ থেকে, এখন সেটা ১০০ মার্ক আসবে জিপিএ থেকে, মানে তোমার এমসিকিউ আকারে থাকবে ১০০ মার্ক। এই ২০০ মার্কের মেডিকেল ভর্তি পরীক্ষা হবে।
এখন 4 নম্বর পরিবর্তন হচ্ছে যারা বিডিএস এবং এমবিবিএস ভর্তিরত অবস্থায় আছে। কেউ মনে করো আছে কক্সবাজার মেডিকেল, সে চাইছে ঢাকা মেডিকেলের পরীক্ষায় ঢাকা মেডিকেলে চান্স পাবে। সেক্ষেত্রে সে কক্সবাজার মেডিকেলে পড়া অবস্থায় সে পরীক্ষা দেয়। আগে কাটতো সেখানে 10 আর এখন কাটবে সেটা 6। তাহলে এটা কিন্তু প্রতিযোগিতা আরও বেড়ে গেল, বুঝছো? এখন 5 নম্বর যে পরিবর্তন সেটা হচ্ছে সেকেন্ড টাইমারদের 3 মার্ক কাটবে। আগে যেখানে 5 কাটা হতো সেক্ষেত্রে সেকেন্ড টাইমাররা আলহামদুলিল্লাহ বলো, আগে যেখানে 5 কাটতো সেখানে তোমাদের 3 কাটবে। এটা অনেক বড় একটা তোমাদের সুযোগ সুবিধা করে দিয়েছে। এছাড়াও যে আন্তর্জাতিক জিকে নিয়ে, এটা নিয়ে একদম ভয় পাওয়ার দরকার নেই। সবারই সেম অবস্থা, কেউ পড়েছে কেউ পড়ে নাই। তো সেই ক্ষেত্রে দেখো, মুদ্রা, ব্যক্তিত্ব, ভৌগোলিক উপনাম, ইউনিসেফ, ইউএনডিপি, কমনওয়েলথ, সার্ক, এইগুলো পড়তে হবে তোমাকে। কোন দেশের কি রাজধানী, তো এইগুলো পড়লে আপাতত তোমার সর্বোচ্চ 1 থেকে 2 দিন ব্যয় করলে এইটুকু প্রশ্ন তুমি কভার করতে পারবা। এবং বিগত যে বিসিএসের কোশ্চেনগুলো আসছে আন্তর্জাতিক থেকে, সেইগুলো পড়ে রাখবো অবশ্যই। একদম ফাঁকি দিও না, রেগুলার পড়তে থাকো। এবং এরপরে নেক্সট ভিডিও আমারও হচ্ছে প্রফ দোয়া করবা 15 তারিখ কম ভিডিও দিতে পারবো। তো সেই ক্ষেত্রে যদি আর কোনো প্রশ্ন থাকে তোমাদের মনে, অবশ্যই করবা। এবং তোমাদের প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিই। সেক্ষেত্রে আমার প্রচুর টাইম ব্যয় হয়, তোমরা আমার জন্য দোয়া করবা। এবং আমি যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে ফজলে রাব্বি হল থেকেই। ইনশাল্লাহ তোমাদের জন্য দোয়া রইলে একদিন এই হলে তোমরাও থাকতে পারবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবস্ক্রাইব করিও। এবং কী প্রশ্ন আছে কমেন্টে জানো, ইনশাল্লাহ আমি আনসার করার চেষ্টা করবো তোমাদের মনের। আর আশা করি সব কিছু প্রশ্ন কভার করেছি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রশ্ন শর্ট সিলেবাস হবে না ফুল সিলেবাসে হবে। সার্কুলারে স্পষ্ট ভাষায় বলা আছে যে এইচএসসি সিলেবাস অনুসারে। সেই ক্ষেত্রে কিন্তু এটা শর্ট সিলেবাস হওয়ার কথা, বাট তোমার এত রিস্ক নেওয়ার দরকার নেই। ফুল সিলেবাসটাই পড়ে রাখো, সবাই তাই করবে। এবং যদি কোনো হচ্ছে যারা একদম প্রশ্নকর্তা প্যানেলে যারা আছে তাদের ক্ষেত্রে যদি নির্দেশ দেয় যে কেবলমাত্র এইচএসসি সিলেবাস যেহেতু শর্টে হয়েছে, তাহলে শর্ট সিলেবাস পড়া লাগবে কিনা, না, তুমি এত রিস্ক নিও না, তুমি ফুল সিলেবাসেই পড়ো এবং ফুল সিলেবাসে পরীক্ষা হবে। এটা প্রতিবার এরকমই হয় যে শর্ট হবে নাকি ফুল হবে, আসলেই ফুল হবে। যদি একটা শর্টের বাইরে চলে আসে তখন তুমি অনেক পজিশন পিছিয়ে যাবা। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ফুল সিলেবাসে পরীক্ষা হবে এবং তোমরা সেইভাবে প্রিপারেশন নাও। এবং কী প্রশ্ন আছে আমাকে জানো। আসসালামু আলাইকুম।